বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই বেরাদার সবাই? আমার ভাই বেরাদার যারা আছেন ইউটিউবে তো এবং পেজে, তো যাই হোক, এটা মিষ্টি জান্নাতকে নিয়ে আমার শেষ ভিডিও। আপনারা অনুরোধ করছেন যে আগের ভিডিওতে কমেন্ট করে যে ভাই ওকে নিয়ে আর ভিডিও বানায়েন না। এটা আমার শেষ ভিডিও, এই ভিডিওটা আমাকে বানাতেই হবে। আমাকে আল্লাহর বাস্তে মাফ করবেন। আর আমার ভিডিওর আপনি লাস্টে কি হবে, ঠিক আছে, প্রথমে কি হবে, মাঝখানে কি হবে, আপনি সেটা বুঝবেন না। এজন্য আপনার পুরোটা ভিডিও দেখতে হবে, ঠিক আছে? তো পুরোটা ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমি কি দেখাইতেছি। আজকে একটা জিনিস রেকর্ড, কোন রেকর্ড মানে দেখাবো, যেটা তমা মির্জা, আপনারা এতক্ষণে জেনে গেছেন এতদিনে যে তমা মির্জা মানে তার নামে 10 কোটি টাকার মানহানির মামলা করছে। তো এটা আমার নতুন করে বলতে হবে না। তো তমা মির্জার একটা কল রেকর্ড আপনাদেরকে শোনাবো, সেটা মালেক আফসারির সাথে মানে কল রেকর্ডটা হয়েছে। তো আপনারা কল রেকর্ডটা আগে শুনেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কি বলবো বলেন ভাইয়া, আমি তো কিছু বলবো না। আমি লয়ারকে দিয়ে দিছি দায়িত্ব। বাবলু কো চার্জার আনতে গেছে। শোনো, ওই লয়ারকে দায়িত্ব দিয়ে দিছি। আমি বলছি আপনি দেখেন এটা, কারণ ভাই অনেক উল্টাপাল্টা কথা বলছে, বুঝছেন? তো সেটা তো একটা লিমিট থাকা উচিত। ইচ্ছা হলো আমি যা মন চাই বললাম। আচ্ছা শোনো, আমি বলি তোমাকে, এখন তুমি মনে করো এই মুহূর্ত থেকে যা বলবা আমি সেটা প্রচার করব। তোমাকে শুধু আমার একটাই প্রশ্ন, তুমি কেন রিয়াকশনটা দিলা? এই যে 10 কোটি টাকার মানহানির মামলা করলা, এই রিয়াকশনটা তোমার দেওয়ার দরকার ছিল? আচ্ছা, এটার উত্তর দাও। চুপ থাকলে কি ভালো হতো ভাইয়া? আপনি তো আমাদের সিনিয়র, আপনি তো আমাদের মতন অনেক আর্টিস্ট তৈরি করছেন, আপনার হাতে অনেকে তৈরি হয়েছে। সো আপনি যেহেতু তৈরি করেছেন, তারা কাজ করতেছে এখন বা আগে করেছে, তো তাদের প্রতি তো আপনারও, আপনি যখন তাদেরকে তৈরি করবেন, তাদেরকে আপনি একটা জায়গায় পৌঁছে দিবেন, তারপরে যখন তারা নিজেদের মতন করে কাজ করবে, তাদের প্রতি তো আপনার একটা দায়বদ্ধতা, দায়িত্ব থাকে। এবং তাদেরও থাকে যে আপনার মানে যারা যারা ভালো কাজ করছে, যাদের মাধ্যমে আসছে, তো যেন ভালো ভালো কাজ করে। হ্যাঁ, তো যখন ভালো ভালো কাজ হবে, ভালো ভালো কাজের সুযোগ থাকবে, সবাই একটা কম্পিটিশনের মধ্যে থাকে, সবাই চেষ্টা করে, সেখানে সংঘবদ্ধতা থাকবে, সেখানে সবার প্রতি সবার সম্মান থাকবে, সেখানে সবাই একত্রতা থাকবে। যেমন কিছুদিন আগে আমি দেখেছি যে জার্নালিস্টদের যখন একটা ইস্যু এসছে, তখন সবাই একত্রিত হয়ে কথা বলেছে। এখন সেই ইস্যু তারা কি ঠিক ডিসিশন নিয়েছে কি বেঠিক নিয়েছে সেটা পরে, আগে সবাই এক জায়গায় একত্রিত। না না, বুঝতে পারছি। আমাদেরও এই না, তুমি যে ঐক্যটা গড়তে চাচ্ছ, তুমি একটা ঐক্য গড়তে চাচ্ছ, তাই না? না ভাই, আমি কোনো ঐক্য করতে চাচ্ছি না। আমি চাই ঐক্যতা থাকুক। আমি না না না, এইখানে আমি বলি, এই 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 সমাজে, আমাদের সমাজে বা এই মিডিয়া, যার যার প্রবলেম তার তার প্রবলেমটা তোমার মনে করো সে তোমাকে নিয়ে কিছু কথা বলছে, ঠিক আছে, তো তুমি রিয়াকশন না দিলেই তো পারতে। হ্যাঁ, সে কি 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 বলছে এটা সবাই জানে, আমি এগুলো রিপিট করতে চাই না। হ্যাঁ, তো তুমি দেখো, উনি কিন্তু শাকিব খানকে নিয়েও অনেক কথা বলে, এবং আমাদের জাতীয় চ্যানেল থেকে অনেক সাংবাদিক ভাইরা বোম হাতে ওইখানে দাঁড়ায় থাকেন ওনার ওই কথাগুলো রেকর্ড করার জন্য। তো বুঝতেই পারতেছো যে সবাই উনাকে না একটা ভিউ ব্যবসার কেন্দ্রবিন্দু বানায় নিছে। আমি যেটা বিশ্বাস করি যে আমি ব্যক্তি মানুষ হিসেবে আমার কাছে সব থেকে দামি হলো আমার নিজের আত্মসম্মান। ওকে। এবং তারপরে যখন আমি একটা ইন্ডাস্ট্রিতে কাজ করি, এবং সেটা যখন এরকম একটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি হয় যেখানে আমরা পাবলিকলি কাজ করি, মানুষ খুব সহজে আমাদের পর্যন্ত রিচ করতে পারে, আমাদের কাজ দেখতে পারে, আমাদের নিয়ে যে কোনো কমেন্ট করতে পারে। হ্যাঁ, এরকম একটা যখন ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করি, সেখানে আত্মসম্মানটা থাকা খুবই জরুরি। তো আমাকে অনেকে নিয়ে অনেকে অনেক কথা বলে, তারা সেই কথা শুনে কেন চুপ থাকে বা কেন রিয়াক্ট করে, এটা একান্ত তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, তাদের সিদ্ধান্ত। তারা কিভাবে এটা নিচ্ছে, তারা আদৌ এটা শুনছে কিনা, শোনার মতো তাদের সময় আছে কিনা, বা শুনে তারা কি রিয়াকশন নিচ্ছে, হাসছে কি কাঁদছে বা মন খারাপ করছে বা খুশি হচ্ছে, আমি জানি না, আমি জানতেও চাই না। অনেকের কাছে বিষয়টা অনেক ছোট হতে পারে, যে এমন কি কথা বলছে যেটা লাগছে। আমি ছোট মানুষ হতে পারি, কিন্তু আমার কাছে আমার সম্মানটা আগে। আমার কাছে কথাগুলো ছোট লাগেনি, আমার কাছে কথাগুলো অনেক, আমার কাছে মনে হয়েছে যে আমি একটা আমার একটা পরিবার আছে, আমার পরিবারে আমার ভাই আছে, আমার মা আছে, আমার বাবা আছে, আমার আত্মীয় স্বজন আছে। তো
তারা এখন ফেসবুকের যুগে সবাই ফেসবুক ইউজ করে, সবাই এই ডিজিটাল সবকিছুর সাথে খুব ওয়েল কানেক্টেড। তো আমাকে নিয়ে যখন কোনো এইরকম কথা হবে সেগুলো তারাও দেখছে, বা আমার কলিগরা দেখছে, বা আমার বন্ধু বান্ধবরা দেখছে, আমাকে নানান ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় যে এই কথাটা শুনলাম, এটা কি সত্যি, মানে কৌতূহল তো বেশি থাকে মানুষের। তো আমি তো এইভাবে প্রত্যেককে ডেকে ডেকে বলতে পারবো না, বা আমি তো আমার ক্লারিফিকেশন আমি প্রত্যেককে দিতে পারবো না। তো আমার কাছে মনে হয়েছে আমার আত্মসম্মানে এটা লেগেছে, এবং প্রত্যেকটা মানুষের, সে ছোট হোক, বড় হোক, গরিব হোক, বড় লোক হোক, স্টার না হোক, যেই হোক, প্রত্যেকটা মানুষের সম্মান সবার আগে, প্রত্যেকটা মানুষের সম্মান আছে। তো যদি কারোর সম্মানে, সে যদি মনে করে যে তার সম্মানে আঘাত আসছে, তার পুরো অধিকার আছে সেটা নিয়ে কথা বলার। কিন্তু একটা কথা কি আমি ফেসবুকে এসে অন্যরা যেমন বলছেন সেরকম ভাবে বলবো না? আমি বলবো না। আমার কাছে মনে হয়েছে আমি আমার কাজ আছে, আমি আমার কাজটা নিয়ে ব্যস্ত। বাট আমি এটাও চাই না আমাকে নিয়ে কেউ কথা বলুক, আজকে একজন বলবে, কালকে আরেকজন বলবে, পরশু আরেকজন বলবে। এবং আপনি যেটা বললেন, আমাদের বাংলাদেশের মেগা স্টারকে নিয়ে এখন কথা বলা আরো ইজি হয়ে গেছে, যে কেউ এসে যে কোনো কথা বলে দিতে পারে। তো এই কথা বলার স্বাধীনতা থাকা উচিত, কিন্তু সেই স্বাধীনতার মধ্যে যেন আমরা সম্মান দিয়ে কথা বলি। হ্যাঁ, এইটার জায়গা থেকে আমার মনে হয়েছে যে এটা এইভাবে কথা বলাটা বন্ধ হওয়া উচিত। আমি যখন কথা বলেছি, আমাদের শিল্পী সমিতির অবস্থা তো আপনি জানেনই। আমি একজন শিল্পী হিসেবে আমার প্রথম যাওয়ার জায়গা ছিল শিল্পী সমিতি, যে আমি সেখানে গিয়ে বলবো। কিন্তু সেইখানেই যেহেতু এখন জানেন যে শিল্পী সমিতিতেই এখন চলছে একটা মানে অস্থিতিশীল, কি বলে এটাকে, খুব ভালো বাংলাটা আমি ঠিক বলতে পারছি না, যে শিল্পী সমিতির মধ্যে এখন স্থিতিশীলতা নাই, আসলে সমস্যা চলছে। তাহলে আমি আসলে কোথায় গিয়ে কথা বলবো? না ঠিক আছে, আমি আমার লয়ারের সাথে কথা বলেছি, উনি যেটা ভালো মনে করেছেন, আমরা আলোচনা করে যেটা ভালো মনে করেছি, আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি। ওকে ওকে, থ্যাংক ইউ প্রতিবাদী নারী। ভালো লাগলো। হ্যাঁ, তোমাকে যখন থেকে আমি জানি তখন থেকে দেখছি তুমি খুব প্রতিবাদী। ভালো থাকো, দোয়া রইলো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দর্শক, কি বুঝলেন কল রেকর্ডটা শুনে? প্লিজ একটু জানাবেন, ঠিক আছে? তো আমার কাছে খুব ভালো লাগতেছে। আরও ভালো লাগতো যদি সাকিব ভাইয়া 20 কোটি টাকার একটা মানহানির মামলা দিত। যদি সাকিব ভাইয়া 20 কোটি টাকার একটা মানহানির মামলা দিত, আমার কাছে আরও ভালো লাগতো জিনিসটা। সে সাকিব ভাইয়াকে নিয়ে মানে এতটা, মানে সাকিব ভাইয়াকে নিচে নামাইছে যা বলার বাইরে। তো তাকে আর ভাইরাল করার মতো কিছু নাই, ঠিক আছে? তবে এই ভিডিওটা একটু ভাইরাল হতে হবে, কারণ তমা মির্জার যে কল রেকর্ডটা আপনারা শুনলেন, এটা সবার কাছে একটু তুলে ধরেন, কারণ এটা সবার জানা দরকার। আমি আবারও বলতেছি, আমার যেই ভিডিও আপনি দেখেন না কেন, ভিডিওর মাঝখানে কি হবে, ভিডিওর লাস্টে কি হবে, আপনি সেটা বুঝবেন না। এজন্য পুরাটা ভিডিও সবসময় দেখবেন। আমার মানে আমি যে কথা বইলা যে ভিডিওগুলো ছাড়ি, আর এমনিতে তো অন্য ভিডিওগুলো ছাড়ি, দেখেন অন্যান্য অপু বিশ্বাসের বিভিন্ন কন্টেন্ট ছাড়ি, বিভিন্ন মেয়েদের। তো যাই হোক, মানে ওরা আমার পরিচিত। আপনারা যে ভিডিওগুলো দেখেন অপু বিশ্বাসকে নিয়ে, আপনারা হয়তো বা যারা সাকিব ভাইয়াকে পছন্দ করেন, তারা কেউ চান বুবলির সাথে সাকিব ভাইয়া মিলে যাক, আবার কেউ চান অপু বিশ্বাসের সাথে মিলে যাক। তো আমি চাই অপু বিশ্বাসের সাথে। কেন জানেন? কারণ প্রথম বিয়ে আর পরেরগুলো হলো সাঙ্গা, ঠিক আছে? এটা এটা গ্রাম দেশে বলে, এটা প্রচলিত ভাষা গ্রাম দেশের। তো এই জন্য আমি চাই সাকিব ভাইয়া এখনও, মানে আমি অনুরোধ করতেছি সাকিব ভাইয়াকে, যে সাকিব ভাইয়া তুমি অপু বিশ্বাসকে নিয়ে আবার বিয়ে করে ঘর করা শুরু করো, আমরা খুব খুশি হব। আপনাদের কি মতামত একটু জানাবেন, ঠিক আছে? আর অবশ্যই মিষ্টি জান্নাতকে যে 10 কোটি টাকার মানহানির মামলা দিছে, ঠিক আছে, এটা আপনাদের কাছে কেমন লাগছে সেটাও একটু জানাবেন। সো দর্শক, আল্লাহ হাফেজ।